জনগণের আস্থা আছে বলেই উন্নয়ন অব্যাহত বললেন প্রধানমন্ত্রী। সরকারি ভাতা সুবিধা ভোগীদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ। বেড়েছে শীতের দাপট, আগামী সপ্তাহে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা। প্রচারে ব্যস্ত চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রার্থীরা, 2 মেয়র প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি 21 দেশের সংবাদের সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। আওয়ামী লীগের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস আছে বলেই দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পেরেছে সরকার। সামাজিক নিরাপত্তা ভাতা প্রদানে ডিজিটাল কার্যক্রম উদ্বোধন করে ভাতা সরাসরি সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেবার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে শুধুমাত্র ভাতার উপর নির্ভর না করে আর্থসামাজিক উন্নয়নে অংশীদার হতে প্রত্যেককে সুবিধা অনুযায়ী কাজ করারও আহ্বান জানান সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি মোবাইল আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সরাসরি উপকারভোগীদের হাতে পৌঁছে দিতে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করছে সরকার। ভাতা প্রদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রমের উদ্বোধন করেন। শুভ উদ্বোধন ঘোষণা করছি। বক্তব্যে সামাজিক নিরাপত্তা ও তৃণমূলে অনগ্রসর জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে সরকারি উদ্যোগের পূর্বাপর তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমরা যে সমস্ত ভাতাগুলি দিচ্ছি, এটার জন্য যথাযথ সঠিকভাবে যে মানুষটাকে আমরা দেবো তার হাতে পৌঁছায়, মাঝে যেন আর কেউ না থাকে। তাদের অর্থটা তাদের হাতে যাবে, তারাই পাবেন এবং তাদের যেভাবে খুশি সেভাবে তারা ব্যবহার করবেন। নাগরিক অধিকার নিশ্চিতে সরকার কাজ করছে উল্লেখ করে শুধুমাত্র ভাতার উপর নির্ভরশীল না হয়ে অন্য কাজ করার তাগিদ দেন সরকার প্রধান। কেউ ভাতার উপর শুধু নির্ভরশীল হোক সেটা আমরা চাই না। ভাতা পাবে, কিন্তু যার কর্মক্ষমতা আছে সে নিজে কিছু কাজও করবে। আমাদের লক্ষ্যটা হচ্ছে যে এর মাধ্যমে আমাদের দেশের মানুষ যেন কেউ একেবারে নিজেকে অপান্ত মনে না করে। সবার মধ্যে সবারই যে একটা অধিকার আছে, রাষ্ট্রের একটা প্রত্যেকের প্রতি রাষ্ট্রের যে একটা কর্তব্য আছে, সেটাই আমরা করতে চাই। নির্ধারিত লক্ষ্য অনুযায়ী দেশ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হবে এমন দৃঢ় উচ্চারণ প্রধানমন্ত্রীর। তিনি বিশ্বাস করেন এই উন্নয়নের পেছনে আছে আওয়ামী লীগের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস। আমি যেদিন প্রথম প্রধানমন্ত্রী হয়ে শপথ নিই সেদিনই বলেছিলাম যে আমি দেশের মানুষের সেবক হিসেবে কাজ করব। প্রধানমন্ত্রী তো আর কিছু না, প্রধানমন্ত্রী তো আমার কাছে এটা যে আমি কাজ করবার সুযোগটা পাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের প্রতি যে তারা আমাদের বারবার ভোট দিয়েছে, আমাদের উপর আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে, যে কারণে সেবা করার সুযোগ পেয়েছি। আর একটু একটানা ক্ষমতায় থাকার ফলে আমরা উন্নয়নটা করতে পারছি মানুষের জন্য। কার্যক্রমের আওতায় উদ্বোধনীতে প্রাথমিক পর্যায়ে চাঁদপুর, পিরোজপুর, লালমনিরহাট ও নেত্রকোনার সুবিধাভোগীদের সঙ্গে আলাপ করেন প্রধানমন্ত্রী। আমি বিধবা ভাতা পাচ্ছি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সারা দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশায় আচ্ছন্ন দেশ, বেড়েছে শীতের দাপট। আবহাওয়া অফিস বলছে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে আরও অন্তত 2-3 দিন। জানুয়ারির 20 তারিখের পর মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। দেখুন মফিউর রহমানের রিপোর্ট। শীতে যুবথুবু দেশের উত্তরের জনপদ। ঘন কুয়াশায় সারা দেশে রৌদ্রের দেখা পাওয়াই দুষ্কর। শৈত্যপ্রবাহের কবলে রয়েছে রাজশাহী, পাবনা, নওগাঁ অঞ্চল সহ পুরো রংপুর বিভাগ। গেল 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে, রেকর্ড করা হয় 7.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ দেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। এর প্রভাবে সারা দেশে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। বাতাসের গতিবেগ ঘন্টায় 6 থেকে 12 কিলোমিটার। এই শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বর্তমানে যে শৈত্যপ্রবাহ চলছে এটা আপনার মৃদু ধরনের শৈত্যপ্রবাহ। তার মৃদু শৈত্যপ্রবাহ হচ্ছে আমরা যেটাকে বলে থাকি তাপমাত্রাটা আপনার 10 থেকে 8 ডিগ্রির মধ্যে হলে
আপনার মৃদু শৈত্যপ্রবাহ হবে। জানুয়ারির তৃতীয় সপ্তাহে আরও একটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ আসতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস। এই 20 তারিখের পরে যে শৈত্যপ্রবাহ বা অথবা এই মাসের শেষের দিকে যে শৈত্যপ্রবাহের কথা আমরা যেটা বলতে, এই ক্ষেত্রে কোথাও কোথাও তাপমাত্রাটা আপনার 6 ডিগ্রি নিচে নেমে আসতে পারে। নিচে নেমে আসার অর্থ তো সেটাকে আমরা তীব্র শৈত্যপ্রবাহ বলবো। একই সাথে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আরও কমবে বলেও জানানো হয়। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ ও হিমেল বাতাসে জনজীবন অচল হয়ে পড়েছে। রংপুরে ঠান্ডার সাথে সাথে ঘন কুয়াশা অব্যাহত রয়েছে। শীত বস্ত্রের অভাবে মানবেতর দিন কাটাচ্ছে অসহায় মানুষ। কুড়িগ্রামে আবারও তাপমাত্রা কমে ঘন কুয়াশায় ছেয়ে গেছে গোটা জনপদ। দু একদিনের মধ্যে তাপমাত্রা আরও অনেক কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সিরাজগঞ্জে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে ঘন কুয়াশায় এর মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। নতুন করে গাইবান্ধায় শৈত্যপ্রবাহ ও শুরু হওয়ায় কনকনে ঠান্ডায় বীজতলার চারা উঠানো ও চারা রোপণের কাজ ব্যাহত হচ্ছে কৃষকের। ভোটার টানতে ব্যস্ত সময় কাটাচ্ছেন সিটি নির্বাচনে প্রার্থীরা, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। ভোটার বললেন, এলাকার উন্নয়ন এবং সুখে দুঃখে যাকে পাশে পাবেন এমন প্রার্থী বেছে নেবেন তারা। আর সুষ্ঠু পরিবেশের দাবি জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী। অপরদিকে মিথ্যা অভিযোগ তুলে পরিবেশ নষ্টের অভিযোগ তুলেছেন আওয়ামী লীগ প্রার্থী। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। সিটি নির্বাচনে চলছে বিরামহীন প্রচারণা। নগরীর উত্তর হালিশহর এলাকায় প্রচার চালান বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ডাক্তার সাদাত হোসেন। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেন। প্রচারে ব্যস্ত আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। নগরীর উত্তর রামপুরা সহ বিভিন্ন ওয়ার্ডে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন ভোটারদের কাছে। ভোটাররা বলছেন, নির্বাচনের যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। নতুন কমিশন যদি ইবে আইও কারজন আইও আর ইবে বনালাবো পরিষ্কার চাই যে মানুষের আর আপটে বিপদে ডাকিলি আর সাপিবে গো আর এটা সার গরিব দুঃখীর আশেপাশে থাকার মতো ওইরকম একটা ভালো সুষ্ঠু কমিশনার আসুক। পরিবেশে যে সুন্দর করতে পারে তাকে আমরা চাই। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশন প্রশাসনকে কঠোর হওয়ার দাবি জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী। ইসি প্রশাসন শক্ত হাতে এগুলো যদি দমন করতে পারে তাহলে একটি উৎসবমুখর পরিবেশ, সুন্দরমূলক, অংশগ্রহণমূলক এবং একটি সুষ্ঠু নির্বাচন হয়তো আমরা আশা করতে পারি। অপরদিকে অজুহাত তোলে নির্বাচনী পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ করছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী। আইন যদি আপনি নিজে না মানেন, পরিবেশ যদি আপনি নিজে সৃষ্টি না করেন, কেউ আপনাকে সে পরিবেশ সৃষ্টি করাতে পারবে না। প্রথম নিজেকে সচেতন হতে হবে। নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচারণা, বাড়ছে উত্তাপও। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। পৌরসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী 16 জানুয়ারি নোয়াখালীর বসুরঘাটে ভোট। প্রচার জনসংযোগ শেষ হচ্ছে আজ সকাল থেকে। আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী শেষ দিনে প্রচার শুরু করেন। বসুরঘাট পৌরসভায় মোট ভোটার 21,115 জন। বরগুনায় পৌরসভা নির্বাচন সামনে রেখে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের অংশগ্রহণে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা হয়েছে। বরগুনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে 6, কাউন্সিলর পদে 36 এবং মহিলা কাউন্সিলর পদে 14 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 30 জানুয়ারি বরগুনা পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর এক সমর্থকের বিরুদ্ধে আরেক মেয়র প্রার্থী নুরুল হক ভূঁইয়াকে মারধরের অভিযোগ উঠেছে। ঝিনাইদহের শৈলকুপায় পৌর নির্বাচনী সহিংসতায় লিয়াকত হোসেন বল্টু নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছে। অপরদিকে কুমার নদ থেকে কাউন্সিলর প্রার্থী আলমগীর খান বাবুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে 8 নম্বর কবিরপুর ওয়ার্ডের 2 কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় নিহত লিয়াকত হোসেন বল্টু উমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং 8 নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শওকত হোসেনের ছোট ভাই। পরে এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। অপরদিকে সংঘর্ষের পর বুধবার মধ্যরাতে দেবতলা গ্রামের কুমার নদ থেকে 8 নম্বর ওয়ার্ডের অপর কাউন্সিলর প্রার্থী আলমগীর খান বাবুর মৃতদেহ উদ্ধার করা হয়। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান ও উপ উপাচার্য চৌধুরী মোহাম্মদ জাকারিয়ার দ্রুত অপসারণের দাবি জানিয়েছে বাম ছাত্র সংগঠনগুলো। দুপুরে বিশ্ববিদ্যালয়ের আমতলায় সংবাদ সম্মেলন করে রাবি সংসদ ছাত্র ফেডারেশন, শাখা ছাত্র অধিকার পরিষদ ও রাকসু আন্দোলন মঞ্চ। এ সময় উপাচার্য এবং উপ উপাচার্যকে অপসারণ করে রাকসু ও রেজিস্ট্রার গ্রাজুয়েট নির্বাচনের মাধ্যমে সিনেট পূর্ণাঙ্গের দাবি জানানো হয়। এছাড়া অপসারণ না করা পর্যন্ত সকল প্রকার নিয়োগ স্থগিত রাখা এবং আগামী 7 দিনের মধ্যে দাবি না মেনে নিলে লাগাতার কর্মসূচিরও হুঁশিয়ারি দেন তারা। সম্মেলনে জানানো হয়, ইউজিসির তদন্ত কমিটি সরেজমিনে 2 দফা তদন্ত করে বর্তমান প্রশাসনের বিরুদ্ধে 25টি অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে। দক্ষিণ সুনামগঞ্জের ধামাই বিলের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক জেলে নিহত হয়েছে। আহত হয় উভয় পক্ষের 20 জন। পুলিশ ও স্থানীয়রা জানান, বিলের মালিকানা নিয়ে 2 মৎস্যজীবী সমিতির সদস্যদের মধ্যে বেশ কয়েকদিন ধরে উত্তেজনা চলে আসছিল। এরই জেরে সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় জয়নুদ্দিন নামে এক জেলেকে গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার পর তার মৃত্যু হয়। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে 2 পক্ষের প্রায় 20 জন আহত হয়। এ ঘটনায় পুলিশ 9 জনকে আটক করেছে। রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে শিশুসহ 6 যাত্রীকে জীবন্ত পুড়িয়ে হত্যার 6 বছর পার হলেও থমকে আছে বিচার কাজ। 51 আসামির কাউকে গ্রেফতার করা হয়নি। 2014 সালের এই দিনে মিঠাপুকুরের বাতাসন এলাকায় বাসে পেট্রোল বোমা মেরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটনা ঘটায় জামায়াত শিবিরের সন্ত্রাসীরা। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে 87 জন জামায়াত শিবির নেতাকর্মীর নাম উল্লেখ করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করে। পরবর্তীতে তদন্ত করে 132 জনের নামে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। মামলার 60 সাক্ষীর মধ্যে 44 জনের সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। বাকি আছে 6 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, কিন্তু দীর্ঘদিন ধরে মামলার শুনানি হচ্ছে না। নিচ্ছে সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরবো তখন থাকবে। আমিনবাজারে সেতুতে ফাটল, তীব্র যানজট, সংস্কারের সময় লাগবে 1.5 মাস। দেখছেন 21 দেশের সংবাদ। আওয়ামী লীগের সবার রাজনৈতিক আদর্শ এক, তবে ব্যক্তিগত কারণে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। দুপুরে ঐতিহাসিক মুজিবনগরে স্বাধীনতা সড়ক পরিদর্শন করেন মন্ত্রী। তিনি 2 মেয়রের মত পার্থক্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সময়ের ব্যবধানে এটা ঠিক হয়ে যাবে। এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, স্বাধীনতা সড়ক বাস্তবায়ন হলে মুজিবনগর থেকে মুক্তিযুদ্ধের পুরো ইতিহাস দেশ বিদেশের দর্শনার্থীদের সামনে তুলে ধরা যাবে। এ সময় সাংসদ মোহাম্মদ শাহিদুজ্জামান খোকন উপস্থিত ছিলেন। সাভারে ঢাকা আরিচা মহাসড়কের সালেহপুর সেতুতে ফাটল দেখা দেওয়ার পর তা প্রায় 1.5 ফিট দেবে গেছে। দুর্ঘটনা এড়াতে সেতুর 1 লেনে বন্ধ করে দেওয়া হয়েছে যানবাহন চলাচল। এতে 2 পাশে প্রায় 10 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে সেতুটির 3টি কলামে ফাটল ধরে এবং প্রায় 1.5 ফুট দেবে যায়। ঠিকাদার প্রতিষ্ঠান আলী আসগর ঢাকা বিল্ডার্স জানায়, ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যে কোনো মুহূর্তে তা ধসে যেতে পারে। সংস্কার করতে প্রায় 40 থেকে 45 দিন সময় লাগবে। মাঝে মধ্যে এখানে বাস পড়ে, ট্যাক্সি পড়ে, আর এখানে অনেক ঝুঁকিপূর্ণ একটা ব্রিজ হয়ে গেছে, ড্রাইভে গেছে। আমরা দেখতেছি সকাল থেকেই এদের অনেক মানুষের যাতায়াত দুর্ভোগ হইতেছে। অনেক বাস গাড়ি পরে, অনেক মানুষ মরে, অনেক মাইক্রো গাড়ি পড়ছে, হুন্ডার পরে মানুষ মরে। এই পর্যন্ত অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। 2-2.5 ঘন্টা ধরে জ্যামে আছি। এক লাইন ছাড়তেছে, আরেক লাইন অফ আছে। তবে ব্রিজটা ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় ধসে যেতে পারে। নবম শ্রেণীর শিক্ষার্থী হাফসা আক্তারকে যৌন নিপীড়ন শেষে আত্মহত্যায় প্ররোচনার ঘটনায় বিচার দাবিতে বরিশালে মানববন্ধন হয়েছে।
বেলা 11টার দিকে অশ্বিনী কুমার হলের সামনে কর্মসূচিতে জানানো হয় প্রতিবেশী বখাটে যুবক মামুন হাওলাদার হাফসাকে স্কুলে যাওয়ার পথে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। এ ঘটনা মামুনের বাবাকে জানানো হলেও কোনো প্রতিকার হয়নি। গেল 30 ডিসেম্বর হাফসাকে ঘরে একা পেয়ে বখাটে মামুন শারীরিক নির্যাতন করে। এ কারণে হাফসা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার কারণ বখাটে মামুন বলে নিহত লিখে রেখে যায়। এই ঘটনায় নলসিটি থানায় মামুনকে আসামি করে হত্যা মামলা করেন হাফসার বাবা। মামলার পর আসামির পরিবার হুমকি ধামকি দিচ্ছে বলে মানববন্ধনে জানানো হয়। সিরাজগঞ্জের চৌখালী উপজেলার ধুপুলিয়া চরে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। দুপুরে আন্তর্জাতিক দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর ও ইকো বাংলাদেশ এর হেড অব মিশন উপস্থিত থেকে 400 পরিবারের মাঝে কম্বল, চাদর ও সোয়েটার বিতরণ করেন। পরে তারা চৌখালী ও শাহজাদপুর উপজেলার চরাঞ্চল পরিদর্শন করে সবার জন্য সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জাহাপুরে 21শে পদকপ্রাপ্ত বরেণ্য বাউল সাধক খোদা বক্স শাখের 31তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুদিনব্যাপী স্মরণ উৎসব শুরু হয়েছে। সকাল 10টার দিকে খোদা বক্স শাখের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি, বর্ণাঢ্য শোভাযাত্রা ও বাউল গানের মধ্য দিয়ে শুরু হয় এই কর্মসূচি। এ সময় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সহকারী পরিচালক ডক্টর সাইমন জাকারিয়া। অনুষ্ঠানে শিল্পী আব্দুল লতিফ শাহ ও রেখা বিশ্বাস এবং ভক্তরা গান পরিবেশন করেন। দুদিনের উৎসবে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা বাউলদের সমাগম ঘটেছে। বসেছে গ্রামীণ মেলা। খোদা বক্স শাহ জীবদ্দশায় 950টি গান রচনা করেন। জানাবো চট্টগ্রাম সংবাদ। আজ থেকে চট্টগ্রাম সেন্ট মার্টিন রুটে চালু হলো নিয়মিত মেরিটাইম ট্যুরিজম। প্রমোদ তরী বে ওয়ান ক্রুজ সপ্তাহে 3 দিন সাগর যাত্রা করবে। উদ্যোক্তারা বলছেন এটা মেরিটাইম ট্যুরিজমের সূচনা মাত্র। এই উপখাতে রয়েছে অপার সম্ভাবনা, যা একদিন জাতীয় অর্থনীতিতেও ভালো ভূমিকা রাখবে বলে আশা তাদের। চট্টগ্রাম থেকে ইফরাজ নূরের ক্যামেরায় শিউলি শবনমের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। মেরিটাইম ট্যুরিজম বাংলাদেশের একটি অনুদ্ঘাটিত উপখাত, তবে বিকশিত হচ্ছে ধীরে ধীরে। শীতকালীন ওয়ানডে ক্রুজের সঙ্গে এবার যুক্ত হচ্ছে একটু দীর্ঘ সাগর যাত্রা। পর্যটকবাহী জাহাজ যাবে চট্টগ্রাম থেকে প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে। মেরিটাইম ট্যুরিজমের অন্যতম অগ্রদূত বিলাসবহুল জাহাজ বে ওয়ান ক্রুজ। 105 কোটি টাকা ব্যয়ে জাপান থেকে জাহাজটি আমদানি করেছে কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড, যাতে যাত্রীদের জন্য রয়েছে রাত যাপনের ব্যবস্থা সহ নানা আয়োজন। চট্টগ্রাম থেকে সরাসরি সেন্ট মার্টিনে যাতায়াত করতে সর্বনিম্ন ভাড়া 3000 টাকা। 7 তলা জাহাজের অন্যতম আকর্ষণ ভিভিআইপি কেবিন, ভাড়া 50,000 টাকা। এটার মধ্যে ইকোনমি চেয়ার, বিজনেস ক্লাস চেয়ার, বাংকার, তারপর হচ্ছে প্রেসিডেন্সিয়াল সুইট, রয়্যাল সুইট, তারপর হচ্ছে ফার্স্ট ক্লাস বাংকার কেবিন, আর হচ্ছে ভিভিআইপি কেবিন। ক্রুজে টোটাল ধারণ ক্ষমতা হচ্ছে 2000 পার্সন। ঘন্টায় 24 নটিক্যাল মাইল বেগে চলা এই জাহাজটির অন্যতম বৈশিষ্ট্য প্রতিকূল আবহাওয়ার ভেতরেও সমুদ্রে নিরাপদে টিকে থাকার সক্ষমতা। বিপদ সংকেত 6 পর্যন্ত জাহাজটি যাত্রী নিয়ে চলাচল করতে পারবে বলে জানান ক্যাপ্টেন। যেহেতু এই জাহাজটাতে দুটা ফিন স্ট্যাবিলাইজার লাগানো আছে, বাংলাদেশের ইতিহাসে কিন্তু অন্য কোনো জাহাজে ফিন স্ট্যাবিলাইজার নেই। যত বেশি রোল হোক, এটা একটা সার্টেন লিমিট অ্যাঙ্গেলে রোল করবে। মেরিটাইম ট্যুরিজমকে এগিয়ে নিতে আন্দামান, পাতায়া সহ বিভিন্ন গন্তব্যে ভ্রমণের পরিকল্পনা রয়েছে বে ওয়ান ক্রুজ শিপের। অনেক লোকজন চাকরি পাবে। এই জাহাজই তো আমরা 100 দেশ অলরেডি অ্যাপয়েন্ট করেছি। তারপর আমরা যখন বিদেশি নিয়ে যাবো, আমাদের এজেন্টরা থাকবে, হাজিরা যেরকমভাবে যায়। তারপরে যদি আমরা ভবিষ্যতে হাজি নিতে পারি, আমাদের ব্যবস্থাপনা পরিচালকের আরও প্ল্যান আছে। যদি আমরা সাকসেসফুল হই, তাহলে আরও 2-3টা জাহাজ আমরা দেখে রাখছি, আমরা নিয়ে আসবো। বে ওয়ান দেশের পর্যটন শিল্প বিকাশে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশা করেন জাহাজ মালিক। এগুলি দেশের উন্নয়ন, পূর্বে এগুলি ছিল না, তো সুতরাং এগুলির সাথে আমরা এটা নতুন কিছু সংযোজন আমরা এই জাহাজটা আমরা দেশবাসীকে উপহার দিলাম। প্রাথমিকভাবে সপ্তাহে 3 দিন চট্টগ্রাম সেন্ট মার্টিন রুটে চলাচল করবে এই বে ওয়ান। যাত্রী সেবায় নিয়োজিত থাকবে 200 ক্রু। মাসুম আলিসা, 21 টেলিভিশন।
কক্সবাজারে এনজিও কর্মীর বিরুদ্ধে বিজেপির দায়েরকৃত মানহানি মামলায় এনজিও কর্মী ফারজানা আক্তারকে জামিন দিয়েছেন আদালত। দুপুর 12টায় কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত। এনজিও কর্মীর আইনজীবী মামলা শেষে ভিকটিম নির্দোষ প্রমাণিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। আর বিজেপির আইনজীবী জানান, আদালত জামিন দিলেই মামলা শেষ হয়ে যায়নি। 2020 সালের 8 অক্টোবর টেকনাফের দমদমিয়া চেকপোস্টে অটোরিকশা যাত্রী এনজিও কর্মী ফারজানা আক্তারকে তল্লাশি করে বিজেপি। এ ঘটনায় বিজেপি সদস্যদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেন ওই এনজিও কর্মী। ঘটনাটি মিথ্যা দাবি করে 10 নভেম্বর 100 কোটি টাকার মানহানির মামলা করে বিজেপি। কক্সবাজারের টেকনাফ নয়াপাড়ায় নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আগুনে অন্তত 5 শতাধিক বসতঘর পুড়ে গেছে। ভোরে ক্যাম্পে আগুনের খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় 2 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়, কিন্তু এরই মধ্যে পুড়ে যায় ক্যাম্পটির অন্তত 5 শতাধিক রোহিঙ্গা বসতঘর। অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার বলেন, আগুন লাগার কারণ জানা যায়নি, তবে জানার চেষ্টা চলছে। রাঙামাটি শহরে তবলছড়িতে ঐতিহ্যবাহী শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের ভবন উদ্বোধন করা হয়েছে। সকালে পুনর্নির্মিত ভবনটি উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে প্রায় 1,65,00,000 টাকা ব্যয়ে ভবনটি পুনর্নির্মাণ কাজ সম্পন্ন হয়। একটু সামনে তাকান। নানা আয়োজনে বান্দরবানের সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করেছে উত্তরায়ণ সংক্রান্তি। এ উপলক্ষে সকালে বান্দরবান গীতা আশ্রম কমিটির আয়োজনে সদরের নোয়াপাড়ায় ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন শুরু হয়। চলছে উষা কীর্তন, মঙ্গল প্রদীপ প্রজ্বলন, পার্থসারথী পূজা, মঙ্গল আরতি পাঠ, গীতা পাঠ, ধর্মীয় আলোচনা ও প্রসাদ বিতরণ সহ নানা আয়োজন। দিনব্যাপী এই মাঙ্গলিক অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীরা জগতের সুখ শান্তি কামনার পাশাপাশি করোনামুক্তির বিশেষ প্রার্থনায় মিলিত হয়। পৌষ মাসের শেষে সনাতন ধর্মাবলম্বীরা পুণ্যতিথি বিবেচনা করে প্রতি বছরই উত্তরায়ণ সংক্রান্তি উদযাপন করেন। বান্দরবানকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে পর্যটন শিল্পের বিকাশে বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব পালন করেছে একদল তরুণ তরুণী। সকালে দুর্গম রুমা উপজেলার মুননুয়াম পাড়ায় 30 জন তরুণ তরুণী পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে নামেন। এ সময় তারা বিভিন্ন পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ান। 5 দিনব্যাপী উৎসবের সহযোগিতায় রয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, পর্যটন শিল্পকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব পালন করা হচ্ছে। শেষ করব 21-এর দেশের সংবাদ, তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরও একবার। জনগণের আস্থা আছে বলেই উন্নয়ন অব্যাহত, বললেন প্রধানমন্ত্রী। সরকারি ভাতা সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ। বেড়েছে শীতের দাপট, আগামী সপ্তাহে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা। প্রচারে ব্যস্ত চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রার্থীরা, 2 মেয়র প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রয়েছে সন্ধ্যা 7টায়, দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।